আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এই যে আসলে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের মূল কারণ কি। অনেকে অনেক দৃষ্টিভঙ্গি থেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, তবে আমার কাছে মনে হয় যে একটা দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বের সাথে নিয়ে আসা প্রয়োজন, সেটা হচ্ছে পেট্রোডলার। পেট্রোডলার এটা কেন নিয়ে আসা প্রয়োজন, সেটা এ কারণে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ইউরোপ বিশাল একটা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স এই যুদ্ধের যে শক্তি ছিল তা জার্মানির অক্ষ শক্তির বিপরীতে যুদ্ধে অবতীর্ণ হয়, এবং যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে ইউরোপ দেউলিয়াগ্রস্ত হয়ে পড়ে, এবং তখন আসে মার্শাল প্ল্যান নামক একটা অর্থনৈতিক প্ল্যান। এই অর্থনৈতিক প্ল্যানের কারণে দেখা যায় যে সহজ শর্তে মার্কিনীরা অর্থাৎ আমেরিকানরা 1946 থেকে 49 সাল পর্যন্ত তাদের যে আয় ছিল সেটা প্রায় হচ্ছে প্রতি বছর প্রায় $2 বিলিয়ন ছিল। তো সেই প্রতি বছর ব্রিটেন উড সম্মেলনের মাধ্যমে যেটা একটা সিদ্ধান্ত হয় যে এই অতিরঞ্জিত যে অর্থ ব্যালেন্স অফ পেমেন্টে যেহেতু শক্তিশালী অবস্থান করছে আমেরিকা, আমেরিকা ইউরোপকে ধার হিসেবে দিবে যেন ইউরোপের যে অর্থনীতি আছে সেই অর্থনীতি যেন সচল হয়, এবং আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থায় এক্সচেঞ্জ মানি হবে, অর্থাৎ মুদ্রা হবে, বিনিময় মুদ্রা হবে ডলার, এবং প্রত্যেক $35 বিপরীতে স্বর্ণের মুদ্রা ওয়ান আউন্স মানে 1 আউন্স পরিমাণ স্বর্ণ হচ্ছে গচ্ছিত রাখা হবে। এবং এই শর্তের আওতায় 1949 সালের পর্যন্ত ইউরোপকে প্রায় $13 বিলিয়ন ঋণ দেয় হচ্ছে আমেরিকানরা, তাদের উদ্ধৃত $13 বিলিয়ন। এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারে তখন যে বিষয়টা দেখা যায় সেটা হলো যে আমেরিকান মুদ্রার যে বিনিময় হার সেটা বেড়ে যায়, এবং ইউরোপের যে বিভিন্ন দেশ রয়েছে যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, তাদের যে ব্রিটেন, তাদের যে মুদ্রা বিনিময় হার তা হ্রাস পেতে থাকে। ফলে মুদ্রার মান যদি আপনার বেড়ে যায় তাহলে হচ্ছে আপনার স্বাভাবিকভাবে যেটা দাঁড়ায় যে আপনার উৎপাদন ব্যয় বেড়েছে, আপনার পণ্যের দাম বেড়েছে, ফলশ্রুতিতে আপনি যে পণ্য বাজারে বিক্রি করতে চান সেই পণ্যের যে দাম সেটা কমে যাবে, অর্থাৎ সেই পণ্যের আকর্ষণটা কমে যাবে, অর্থাৎ সেই পণ্যের দাম বেড়ে যাবে, এবং এই দাম বাড়ার কারণে মানুষ কম দামি তৎকালীন আমেরিকান পণ্যে আগ্রহী না হয়ে জার্মান, ফ্রান্স বা ব্রিটেনের অন্য পণ্য আগ্রহী হবে, কারণ তা কম দামে পাওয়া যায়। তো এই প্রেক্ষিতে কয়েক বছর পর অর্থাৎ 1953 বা 54 সালে এই অবস্থা দেখার পর 1958 সালে ইউএসএ একটা এক্সপেনশনের একটা মানিটারি পলিসি নেয়, যেটাকে বলা হচ্ছে সহনশীল মুদ্রানীতি, অর্থাৎ যেটা হচ্ছে যে মুক্ত বাজার মুখী মুদ্রানীতি, এক্সপেনশনের মানিটারি পলিসি যেটাকে বলে। এই মুদ্রানীতি নেওয়ার ফলে যেটা দেখা যায় যে ইউরোপের অন্যান্য যে প্রতিযোগীগুলো দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তাদের পণ্যের তুলনায় আমেরিকার পণ্যের দাম কমে আসে, এবং আমেরিকার ব্যালেন্স অফ পেমেন্ট একটা পজিটিভ দিক আসে। কিন্তু এই ব্যালেন্স অফ পেমেন্টের যে পজিটিভ দিক, অর্থাৎ যে বাণিজ্য ঘাটতিটা যে ছিল না, সেই বাণিজ্য ঘাটতি আবার নেগেটিভ হয়ে যায় অল্প কিছু পরেই, কারণ দেখা যায় যে বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে, এবং ইউরোপের অন্যান্য প্রতিযোগী যে দেশগুলো রয়েছে তাদের পণ্যগুলো ততক্ষণে মানুষ কিনে অভ্যস্ত এবং ব্যবহার অভ্যস্ত হয়ে গেছে, এবং আমেরিকার বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। এখন আমেরিকা টিকে থাকতে তখন তেল নির্ভর অর্থনীতির দিকে চলে যায়, এবং 1970-এর দশকে যখন ভিয়েতনাম যুদ্ধের ব্যয় মেটাতে আমেরিকা হিমশিম খাচ্ছিল তখন ডলারের মূল্যমান হ্রাস করতে আমেরিকা বাধ্য হয়, এবং এর ফলে যেটা দেখা যায় যে আমেরিকা পূর্বে যে আন্তর্জাতিক মুদ্রামান ডলার ঠিক করেছিল যে প্রতি $35 বিপরীতে 1 আউন্স পরিমাণ স্বর্ণ গচ্ছিত রাখা হবে, সেটা কিন্তু তখন আর ঠিক থাকে না। এবং আরেকটা বিষয় যে 1967 সালের প্রথম আরব ইসরায়েলি যে যুদ্ধ, সেই যুদ্ধগুলোতে দেখা যায় যে ইসরায়েল তার যে সীমারেখা সেটা 4 গুণ বাড়ায়, এবং সেই 4 গুণ যে বাড়ায় সেটা হলো মিশরের সিনাই উপত্যকা, সিরিয়ার গোলান, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু অংশ দখল করে নেয়। এবং এর ফলশ্রুতিতে কিন্তু আরবরা তেল অবরোধ আরোপ করে, এবং মিশরের জামাল আব্দুল নাসেরের যে পরামর্শে সৌদি বাদশাহ ফয়সাল এই তেল অবরোধটা আরোপ করতে উৎসাহী হয়। তখন সারা বিশ্ব বুঝতে পারে যে তেলের দাম 50% আরবরা বেরিয়ে দেওয়ার কারণে, বাড়ানোর কারণে সারা বিশ্বের যে অর্থনৈতিক অস্থবিরতা, সে অস্থবিরতা সবাইকে হিট করে, এবং আরবরা ইতিমধ্যে শিখে যায়, মানে অর্থাৎ
1967 সালের পরবর্তীতে তারা শিখে যায় যে কিভাবে তেল সম্পদ জাতীয়করণ করতে হবে এবং এটা যেন প্রাইভেটাইজেশন না থাকে এবং তেলের উপর যেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ চলে আসে। এই কারণে দেখা যায় ইরান 1961 সালে, ইরান হচ্ছে 1951 সালে, ইরাক 1961 সালে, মিশর 1962 সালে, সৌদি 1970 এবং কুয়েত 1975 সালে তেলের সম্পদের জাতীয়করণ করে। এখন তেল সম্পদ জাতীয়করণ করার পরে আমেরিকা যেটা দেখলো যে 70 সালের যুদ্ধে আমেরিকার অবস্থা খুবই খারাপ এবং আমেরিকার একটা তেল নির্ভর অর্থনীতি হয়ে গেছে। তখন আমেরিকা চিন্তা করলো যে যদি এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের এক্সচেঞ্জ মানে অর্থাৎ তাদের যে আয় ব্যয়ের যে হিসাব সেটা যদি তারা আমদানি এবং রপ্তানি তারা যদি ডলারে করে করতে পারে, যেটা হচ্ছে জন পার্কিন্স নামে একজন ইকোনমিক ঘাতক, অর্থনৈতিক ঘাতক, যেটা বলে ইকোনমিক কিলার, যারা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ হয়ে কাজ করে, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ হয়ে, তিনি তার একটা রেফারেন্সে তিনি এভাবে বলেছেন যে তারা মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন সময় রিচার্ড নিক্সনকে বুঝিয়ে দিল যদি এরকম হয় যে মধ্যপ্রাচ্যে যে দেশগুলো সেই দেশগুলো যে তেল অবরোধ আরোপ করে দেখিয়ে দিয়েছে তেলের মূল্য কত, এই তেলের যে আমদানি এবং রপ্তানি যদি ডলারে করা যায় তাহলে আমাদের ডলারের বিপদ হচ্ছে স্বর্ণ গচ্ছিত রাখা প্রয়োজন নেই এবং ডলারের উপরে স্বর্ণ গচ্ছিত না রেখে যত আমদানি রপ্তানি হবে তেলের মাধ্যমে তার প্রত্যেকটাই আয় করবে হচ্ছে আমেরিকা। অর্থাৎ না আমেরিকার পণ্য আছে না আমেরিকার সম্পদ আছে, কিন্তু এই যে ডলারকে আমদানি এবং রপ্তানির মাধ্যম হিসেবে ব্যবহার করছে এবং নতুন করে ছাপা যাচ্ছে, ফলে আমেরিকার যে সম্পদ সেই সম্পদ কিন্তু বাড়ছে এবং এর কারণে যে একটা কাগজে পণ্য যার বিপরীতে কোনো সম্পদ গচ্ছিত নেই, একটা সম্পদ সংরক্ষিত হলো এবং এই সম্পদ সংরক্ষণের মাধ্যমে কিন্তু আমেরিকা টিকে যেতে পারে। ফলশ্রুতি রিচার্ড নিক্সন সেই আমলের সবচেয়ে দুর্নীতিবাজ যে সৌদি বাদশা তাদেরকে সে কনভিন্স করলেন এবং সৌদি যখন তাদের আমদানি রপ্তানির মাধ্যমে ডলারকে অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল, তখন অন্যান্য দেশগুলো কিন্তু এই মাধ্যমকে গ্রহণ করে নিতে বাধ্য হলো। এখন প্রশ্ন আসে যে আমরা কেন পেট্রোডলারের এই পটভূমিটা বললাম, যে আসলে আমেরিকা এবং যে ইসরায়েলের যে সংঘবদ্ধ যে আক্রমণ, অর্থাৎ ইসরায়েল প্রথম 1967 সালে আক্রমণটা করে যে পরিমাণ তেলের গুরুত্ব বুঝাতে পেরেছে সারা বিশ্বকে, এবং রিচার্ড নিক্সন 1967 সালে ইসরায়েলের 4 গুণ পরিমাণ ভূমি দখল করার পরেও যেভাবে কংগ্রেসে এবং সিনেটে তার জন্য আরো 2.2 বিলিয়ন নিরাপত্তা সহায়তার যে ডলার পাস করলো, বিলিয়ন ডলার পাস করলো, এবং এই পাস করার ফলে কিন্তু যে সৌদি বাচ্চাদের তারা কনভিন্স করতে সক্ষম হলো যে তোমরা অবশ্যই আন্তর্জাতিক বাজারের তেল পণ্য যদি রপ্তানি করো তাহলে আমদানি রপ্তানির মাধ্যম হবে ডলার, আর আমরা তোমাদের ক্ষমতায় থাকার নিশ্চয়তা দিলাম। এখন যে বা যে রাষ্ট্র যারা এই ডলারের বিপরীত আচরণ করবে, অর্থাৎ আন্তর্জাতিক বিনিময় মাধ্যম ডলারকে মানবে না, তারা কিন্তু সরাসরি আমেরিকান যে অস্তিত্ব সেই অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ায়। এবং আমেরিকান অস্তিত্ব যদি হুমকি হয়ে দাঁড়ায়, যেটা ইরাকের সাদ্দাম হোসেন প্রথম করেছিল, যে কারণে ইরাকের সাদ্দাম হোসেনকে চলে যেতে হয়েছে, এবং অনেকেই বলে থাকে যে লিবিয়ার যে গাদ্দাফি তাও তার এই আচরণ, তার এই একটা প্ল্যানিং ছিল, সেটা একটা কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে ইরান সরাসরি ঘোষণা দিয়েছে যে ইউএনএ সে হচ্ছে অথবা পণ্যের বিনিময়ে পণ্য সে রপ্তানি করবে, অর্থাৎ ডলার নির্ভর অর্থনীতির জন্য ইরান আসলে একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রথম বাস্তবতা হচ্ছে এটা। দ্বিতীয় বাস্তবতা হচ্ছে এই যে এটা আসলে কোনো ধর্মযুদ্ধ না, এখানে হচ্ছে মধ্যপ্রাচ্যে যে প্রভাব বিস্তার করতে পারবে, চাই সেটা নিরাপত্তার নামে হোক অথবা সেটা হোক নিরাপত্তা দেওয়ার নামে, অথবা হোক যে আরবের যে স্বৈর শাসক আর রয়েছে যারা বিনা নির্বাচনে বছরের পর বছর ক্ষমতায় থেকে যাচ্ছে, তাদের ক্ষমতাকে টিকিয়ে থাকার নিরাপত্তা যারা দিবে তারা তার কাছেই ধরা দিবে, সেটা মার্কিন প্রেসিডেন্ট হোক অথবা ইরানের কোনো খোমেনি হোক। এখানে ইরানের খোমেনি এবং মার্কিন প্রেসিডেন্ট এটা বুঝতে পেরেছেন, তো এটা হচ্ছে প্রভাব বিস্তার করার লড়াই। এবং এটা এমনও হতে পারে যে আমরা যদি অ্যানালাইসিস করি যে 1967 সালে যখন আরব এবং ইসরায়েল যুদ্ধ হলো, সেই 67 সালের যুদ্ধে প্রথম মিশর এই সুয়েজ খালকে নিজের জাতীয়করণ করে নেয়, এবং এর ফলশ্রুতিতে কিন্তু যে মিশর তার উপর একটা টোল আরোপ করে, যা এখনো পৃথিবীর সমস্ত জাহাজ দিয়ে পারাপার হচ্ছে। তো এখন ইরান কিন্তু এই যুদ্ধের উসিলে একটা টোল আরোপ করার কিন্তু অভ্যস্ততা তৈরি করছে, নিয়ম নীতি প্রচলন করছে, যে আমাদের সাথে যোগাযোগ করে যেত। কেন যোগাযোগ করতে হবে কেন আপনাদের সাথে? এখন কিন্তু যোগাযোগ করতে হয়নি, তাহলে আসলে আপনারা কি
উদ্দেশ্যে এটা চাচ্ছেন? আপনারা কি ধর্মযুদ্ধ করছেন? না, সেটা তো না। আপনারা কি মজলুম হওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, আপনারা কিছু ক্ষেত্রে মজলুম, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আপনারা মজলুম নয়। আপনারা এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। ইরাকের সাদ্দাম হোসেনের আক্রমণের কারণে কুয়েত বাধ্য হয়েছে মার্কিন প্রেসিডেন্টদের কাছে কথা বলে মার্কিন সেনাবাহিনী এখানে অবস্থান করানোর জন্য। ঠিক একই বাস্তবতা হচ্ছে ইরান এখন তৈরি করে দিচ্ছে, যেটা আজকে ইব্রাহিম কালিন, তুরস্কের যে গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি বলেছেন যে একটা চক্রান্ত করা হচ্ছে যেন হচ্ছে আরব এবং ইরানদের মধ্যে যুদ্ধ বাঁধানো যায়। আর এই চক্রান্তে যদি ইসরায়েল প্ল্যান করে থাকে, তবে তা বাস্তবায়নে বর্তমানে সহায়তা করছে ইরান। আসলে ইরান এবং ইসরায়েল এই দুই রাষ্ট্রের কিছুটা হলেও উগ্রতা আপনারা কিন্তু দেখতে পাবেন। নতুবা একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যেখান থেকে আক্রমণ হচ্ছে আপনি সেখানে আক্রমণ করেন, সেই সেনা ঘাঁটিতে আক্রমণ করেন, আপনি সেনা বেইজে আক্রমণ করেন, আপনি রাডার সিস্টেমে আক্রমণ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন বেসামরিক স্থাপনায় আক্রমণ করবেন, একের পর এক বিমানবন্দরগুলো ধসিয়ে দিবেন, আপনি আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? এ কারণে আইআরজিসির যে কমান্ডার, তাদের ব্যাপারে কিন্তু বলা হয়ে থাকে যে আইআরজিসির কমান্ডার কিন্তু অনেক উগ্রপন্থী এবং তারা কিন্তু আয়াতুল্লাহ খোমেনির কমান্ড শুনতে অভ্যস্ত। বর্তমান যিনি মোস্তফা কোনি বা বর্তমান যারা নেতৃত্ব আছেন, তাদের আসলে কতটা কমান্ড শুনতে অভ্যস্ত বা কতটা সমঝোতামূলক কমান্ড শুনবেন, সেটা আসলে একটা বিবেচনার বিষয়। কারণ একটা বলা হচ্ছিল যে আব্বাস আরাকচি বলছেন যে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে অমুক অমুক দেশের জাহাজ যা নিরাপদ হতে পারে, কিন্তু আবার আইআরজিসি দেখা যাচ্ছে যে সেই দেশের জাহাজ যখন যাচ্ছে তখন তাকে আক্রমণ করে বসছে। আবার আজকে যেটা খবর শোনা গেল যে চীন তার পণ্যবাহী জাহাজটাকে এতদিন নিয়ে যেতে পেরেছেন, তেলবাহী জাহাজটাকে নিতে পারে না। কিন্তু আজকে যেটা জানা গেল, চীনের যে তেলবাহী জাহাজ সেটা কিন্তু আজকে ফেরত এসেছে। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে ইরান যদি মনে করে এইরকম একটা অস্থিরতা তৈরি করে একা টিকে থাকবে, এটা আসলে বিশ্বের অর্থনীতি একে অন্যের উপর নির্ভরশীল এবং এটা এভাবে আসলে টিকে থাকা যায় না। এবং বর্তমানে গতকালকে যেটা হুতিরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, অর্থাৎ সুয়েজ খাল দিয়ে পৃথিবীর টোটাল 10% মতো তেল পরিসম্পদ কিন্তু পরিচালনা হয়, পারাপার হয় সুয়েজ খাল দিয়ে। তো সুয়েজ খাল যদি বন্ধ হয়ে যায়, বাবেল মানদেব প্রণালী বন্ধ হওয়ার কারণে, আর এদিকে যদি 20% তেলের যে প্রবাহ সেটা বন্ধ হয়ে যায় ইরানের আক্রমণের কারণে হরমুজ প্রণালীতে, তাহলে সারা বিশ্বে 30% তেল যদি রপ্তানি বা আমদানি রপ্তানি বা তেলের সাপ্লাই চেইন ধ্বংস হয়ে যায়, তাহলে এই দায়িত্ব, এই দেশের দায়িত্ব আসলে কে নিবে? আমরা কি সারা বিশ্বকে অস্থিরতায় নিয়ে গিয়ে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারি? ইরানের কাছে আমাদের সেই একটা প্রশ্ন। আবার একইভাবে ইসরায়েলের কাছে প্রশ্ন, আসলে ইসরায়েল কি চায়? ইসরায়েল কি পুরো আরব অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায় এবং একক কর্তৃত্ব স্থাপন করতে চায়, না তৃতীয় বিশ্বযুদ্ধ বাজাতে চায়? এবং ফাইনালি ইরানের কাছে যেটা প্রশ্ন, যে এখানে যদি আমেরিকা কোনোভাবে হেরে যায়, তাহলে আমেরিকার ডলার অর্থনীতি, ফিনান্সিয়াল সিস্টেমটা, বৈশ্বিক যে বাজারে যে টাকার বিপরীতে স্বর্ণ মুদ্রা মানে সঞ্চয় না রেখে যে বৈশ্বিক মুদ্রা প্রচলন করার যে ভাঙা রীতি ভেঙে ফেলেছেন, যে রীতিটা আমেরিকানরা সেটা ধরে রাখতে পারবেন না, তাহলে আমেরিকা তো কোনোভাবেই এই যুদ্ধ হার মানবে না। তাহলে এই যুদ্ধের পরিণতি কি হবে শেষ পর্যন্ত? এমন হতে পারে যে আমেরিকা যে কোনো সময় নিউক্লিয়ার উইপন ব্যবহার করতে পারে। তাহলে পুরো অঞ্চলটাকে একটা হুমকির মুখে এই ইরানের উগ্রতা অথবা ইসরায়েলের উগ্রতা ফেলে দিয়েছে। কারণ আমরা জানি এইসব দেশগুলোর কিন্তু পানি শোধনাগার রয়েছে, যেগুলো হচ্ছে লোনা পানি শোধন করে তাদের খাদ্য পানীয় পান করতে হয়। তাহলে যদি এখানে একটা নিউক্লিয়ার হামলা হয় এবং এই ধরনের পানীয় যদি দূষিত হয়, তাহলে এই অঞ্চলে পুরো মানুষের অবস্থা কি? আর অন্যদিকে ইরানের মানুষ যে খুব খুশি বা খুব ভালো অবস্থায় আছে তা না। এই যে মিসাইল হামলার সময় জুস খাইয়ে মিসাইল হামলা পরিচালনা করার যে আনন্দ, এটা একজন সৈনিক দেখাতে পারে, ঠিক আছে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে পুরো দেশের অবস্থায় কি তাই? একটা দেশে কার্পেট বোম্বিং হলে কি এরকম অবস্থা হতে পারে? একটা দেশের 30টার বেশি তেল শোধনাগার এবং একটা দেশের 10 থেকে 12টা বড় বড় শহরে আক্রমণ হওয়ার পর কি এই ধরনের পরিস্থিতি থাকতে পারে? আসলে থাকতে পারে না। দুপক্ষেরই কিন্তু খুবই খারাপ অবস্থা এবং তাদের খারাপ অবস্থার কারণে পুরো অর্থনীতি এখন আজকে হুমকির সম্মুখীন। এখন কি অবস্থায় হবে আসলে এই সকলে যদি সমঝোতায় না আসে, পাকিস্তান যে উদ্যোগ নিয়েছে, যে যেভাবেই বলুক না কেন, এই উদ্যোগে যদি একটা সমঝোতা না আসে, তাহলে বিশ্ব অর্থনীতি কোন দিকে যাবে? কে সামলাবে? কারণ আমরা জানি এই জ্বালানির সাথে কিন্তু খাদ্য উৎপাদন ব্যবস্থা, খাদ্য সরবরাহ সবকিছু জড়িত। পুরো বিশ্বের যারা খাদ্য আমদানি নির্ভর দেশ, শেষে সেই সব দেশের মানুষ অসংখ্য অভুক্ত এবং দুর্ভিক্ষে মারা যাবে। এর দায়িত্ব কে নেবে? তাই
এখন আসলে উগ্রতা পরিহার করার সময়। দুর্ভিক্ষকে ডেকে নিয়ে এসে এবং তৃতীয় বিশ্বযুদ্ধকে ডেকে নিয়ে এসে আসলে সমাধান হবে না।